প্যানিক অ্যাটাকে যেই লক্ষণগুলো দেখা যায় সেগুলো বাস্তবে অনেক ভয়ঙ্কর আর অনেক তীব্র হয়ে থাকে। আমাদের যে মনের অস্থিরতা, এটার কারণে শারীরিক লক্ষণগুলো চক্রাকারে বাড়তে থাকে এবং একদম তীব্র পর্যায়ে চলে যায়। প্যানিক অ্যাটাকের পেছনে চিন্তা, ধারণা আরো অনেক ফ্যাক্টর কিন্তু জড়িত থাকতে পারে। হঠাৎ করে বুক ধড়ফড় করে ওঠা, দম বন্ধ লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, হাত পা ঠান্ডা হয়ে আসা, আশেপাশে সবকিছু ঝাপসা কিংবা অন্ধকার মনে হওয়া, বুকে কিংবা মাথায় তীব্র ব্যথা অনুভব হওয়া, যেন মনে হয় স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক, সাথে মনের মধ্যে একটা ভয় কাজ করা, হয়তো এখনই খুব খারাপ কিছু হবে, হয়তো আমি মারা যাব কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। এই লক্ষণগুলোর মধ্যে 4টি বা এর বেশি যদি কারোর মধ্যে দেখা যায়, তাহলে আমরা ক্লিনিক্যাল টার্মে সেটাকে বলি প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকে যদিও বেশিরভাগ লক্ষণই শারীরিক, তবুও এটা সম্পূর্ণরূপে একটা মানসিক সমস্যা, যেটা মূলত তীব্র আতঙ্ক থেকে তৈরি হতে পারে। প্যানিক অ্যাটাক যদি বারবার হতে থাকে কিংবা এটা নিয়ে একটা ভয় মনের মধ্যে থেকে যায় এবং ব্যক্তি বিভিন্ন সচেতনতা গ্রহণ করতে শুরু করে, তাহলে আমরা বলি এটা মূলত প্যানিক ডিসঅর্ডারের রূপ নিয়েছে। যদিও ডাক্তার দেখানোর পরে কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে না, তবুও ডাক্তার যতই বলুক, যতই বোঝাক, যতই টেস্টের রিপোর্ট নর্মাল আসুক না কেন, ব্যক্তির মন থেকে ভয়টা দূর হতে চায় না। কারণ প্যানিক অ্যাটাকে যেই লক্ষণগুলো দেখা যায় সেগুলো বাস্তবে অনেক ভয়ঙ্কর আর অনেক তীব্র হয়ে থাকে। আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে সম্পূর্ণ মানসিক একটা অসুবিধা হলেও শারীরিক লক্ষণগুলো কিভাবে এত তীব্র হতে পারে এবং কিভাবে আমরা প্যানিক অ্যাটাকের সময় এই লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। খেয়াল করে দেখবেন, প্যানিক অ্যাটাক কিন্তু সব সময় একটা হালকা শারীরিক লক্ষণ দিয়ে শুরু হয়। হয়তো হালকা মাথা ব্যথা বা হালকা বুকে ব্যথা, হালকা মাথা ঘোরানো কিংবা এরকম হালকা লক্ষণ। যখন ব্যক্তি সেই লক্ষণটার দিকে খেয়াল করে এবং তার কাছে মনে হয় এটা স্বাভাবিক না, এটা একটু অস্বাভাবিক, তখন মেইনলি তার ব্রেইনে একটা আতঙ্কের সিগন্যাল যায়। এই আতঙ্কের সিগন্যাল যাওয়া মাত্রই আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরে অ্যাংজাইটি রিয়াকশন পাঠাতে শুরু করে, আমাদের বডি অ্যাংজাইটি রিয়াকশন শো করতে শুরু করে। অ্যাংজাইটির প্রথম আর প্রধান রিয়াকশনটাই হলো আমাদের হৃৎপিণ্ড অতিরিক্ত রক্ত পাম্প করবে, কারণ আমাদের শরীরে সেই সময় শক্তি প্রয়োজন। এই যে সে বেশি রক্ত পাম্প করছে, এতে কিন্তু তার স্পন্দন বা হার্টবিট বেড়ে যাবে, যেটাকে আমরা বলি বুক ধড়ফড় করছে। এবং যখন শরীরে রক্ত বেশি প্রবাহিত হচ্ছে, আমাদের পেশিগুলো টান টান হয়ে আসবে এবং এতে আমাদের হাত পা কাঁপতে শুরু করবে। অনেক সময় ঘাড়ে বা মাথায় টেনশন, হেডেক বা ব্যথা অনুভব হতে পারে। আবার আরেকটা প্রধান লক্ষণ আছে অ্যাংজাইটি, সেটা হচ্ছে নিঃশ্বাসটা অনিয়মিত হয়ে আসা। এই নিঃশ্বাস অনিয়মিত হয়ে আসাটাই কিন্তু পরবর্তীতে প্যানিক অ্যাটাককে তীব্র পর্যায়ে নিয়ে যেতে পারে। কারণ যখন ব্যক্তি খেয়াল করে যে তার নিঃশ্বাসটা অনিয়মিত হয়ে আসছে, তার কাছে একটা ভয় অনুভব হয়, সে আরো বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করে এবং যখন সেই শ্বাস বেশি নিচ্ছে, তার ফুসফুসে কিন্তু অক্সিজেনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এতে করে কি হবে, অক্সিজেনটুকু যতক্ষণ না ব্যবহার করতে পারছে ফুসফুস, আবার নতুন করে কিন্তু শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে না। ফলে কয়েক সেকেন্ড মনে হয় যেন শ্বাসটা বন্ধ হয়ে আসছে বা শ্বাস ভেতরে যাচ্ছে না। ফলে ব্যক্তি আরো ভয় পায় এবং সে আরো শ্বাস নেওয়ার চেষ্টা করে। এভাবে কিন্তু আমাদের অক্সিজেনের মাত্রা ফুসফুসে আরো বাড়ছে এবং বুকের মধ্যে একটা চাপ অনুভব হবে, যেটার কারণে বুকে ব্যথা যেটা এটা তীব্র হতে থাকে। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের কিছু ভুল পদক্ষেপ বা ভুল উদ্যোগ এবং আমাদের যে মনের অস্থিরতা, এটার কারণে আমাদের শারীরিক লক্ষণগুলো চক্রাকারে বাড়তে থাকে এবং একদম তীব্র পর্যায়ে চলে যায়। তাই যখন প্যানিক অ্যাটাকটা হবে, আমাদের করণীয় হলো প্রথমত নিজেকে বেশি বেশি আশ্বস্ত করা যে আমার এই লক্ষণগুলো সম্পূর্ণরূপে আতঙ্কের লক্ষণ, এগুলো স্ট্রোক, হার্ট অ্যাটাক বা অন্য কোনো শারীরিক ভয়ঙ্কর কিছুর লক্ষণ না। দ্বিতীয়ত, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা বেশি বেশি শ্বাস না নেওয়ার চেষ্টা করি। আমরা একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট স্বাভাবিক ছন্দে শ্বাস নেওয়ার চেষ্টা করব। তৃতীয়ত, আমাদের শারীরিক যে উপসর্গগুলো, সেগুলো থেকে মনোযোগটা সম্পূর্ণভাবে সরিয়ে অন্য কোনো বিষয় যেটা নিউট্রাল আমাদের জন্য, এরকম কিছুতে মনোযোগটা সরিয়ে নিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা পসিবল হয় না, কারণ প্যানিক অ্যাটাকের পেছনে কখনো কখনো কিছু চিন্তা, ধারণা বা ব্যক্তির নেতিবাচক অভিজ্ঞতা বা আরো অনেক ফ্যাক্টর কিন্তু জড়িত থাকতে পারে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে খুঁজে বের করে এগুলোর সমাধানটা কিন্তু করা জরুরি। এরকম ক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি হেল্প নেওয়াটা আবশ্যক।